আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় viewers. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a research person. Please maintain the health rules. Today, I will deliver my lecture on Subject Management, Program BBA Honours 4th year, course code 242603, name of the course Financial Management in English. This is lecture 4, title of the lecture Dividend Policy. I am Mohammad Shipon Mia, Associate Professor, Department of Management, Kumilla Victoria Government College, Kumilla. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো ডিভিডেন্ড পলিসির approaches to the dividend policy, discussing Walter's model with business application, analyzing Gordon's model with dividend decisions, explaining model with business application. মূলত এই তিনটি মডেল নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে আসি অ্যাপ্রোচেস টু ডিভিডেন্ড পলিসিতে। এখানে অ্যাপ্রোচেস টু ডিভিডেন্ড পলিসি দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করা হয়। অর্থাৎ এখানে ডিভিডেন্ড পলিসির প্রাসঙ্গিকতা নিয়ে এখানে দুটি স্কুল অফ থট রয়েছে। কিছু কিছু আর্থিক বিশেষজ্ঞ মনে করেন যে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্তগুলো একটি প্রতিষ্ঠানের মূল্যকে বা ভবিষ্যৎ গ্রোথকে বা ইপিএসকে প্রভাবিত করে। এদেরকে বলা হয় রেলিভেন্স থিওরি। আর রেলিভেন্স থিওরিগুলির মধ্যে দুটি বিখ্যাত থিওরি হলো ওয়াল্টার্স মডেল এবং গর্ডনস মডেল। আর আরেকদল বিশেষজ্ঞ মনে করেন যে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত একটি প্রতিষ্ঠানের মূল্যকে, ফিউচার ভ্যালুকে বা ফিউচার গ্রোথকে বা ইপিএসকে প্রভাবিত করে না। এদেরকে বলা হয় ইরিলেভেন্স ডিভিডেন্ড পলিসি। এখানে ডিভিডেন্ডকে রিসিডিউয়াল হিসেবে বিবেচনা করা হয় মডেল বা মডিফাইড মডেল। মূলত এখানে মডেলটি হলো বিখ্যাত। অর্থাৎ ইরিলেভেন্স ডিভিডেন্ড পলিসিকে ব্যাখ্যা করার জন্য যে মডেল ব্যবহার করা হয় সে মডেলটি হলো মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেল। মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মনে করেন যে ডিভিডেন্ড পলিসি একটি প্রতিষ্ঠানের মূল্যের সাথে বা একটি প্রতিষ্ঠানের শেয়ার মূল্যকে প্রভাবিত করে না, এই জন্য এটা হলো ইরিলেভেন্স থিওরি। এখানে নিচের যে চিত্র দুটি দেখা যাচ্ছে, দেখো প্রথম চিত্রটাতে যে ট্রেড অফ বিটুইন ডিভিডেন্ডস নাও অ্যান্ড ক্যাপিটাল গ্রোথ ইন দ্য ফিউচার। অর্থাৎ এখানে দেখো, এখানে দুটি ভার্টিক্যাল এক্সিসে টোটাল ডিভিডেন্ডস এবং হরাইজন্টাল এক্সিসেও টোটাল ডিভিডেন্ডস দেখানো হয়েছে। দেখো এখানে ডিভিডেন্ড যখন হাই এবং এখানে গ্রোথ, দেখো গ্রোথ, এটা হলো গ্রোথ হলো লো গ্রোথ, ডিভিডেন্ড হাই লো গ্রোথ। তাহলে এখানে কি বোঝাচ্ছে? হাই ডিভিডেন্ড পে আউট, লো ফিউচার গ্রোথ। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন বেশি হারে ডিভিডেন্ড দেয় তখন তার ফিউচার গ্রোথ হলো কম, পোর। আবার একইভাবে একটি প্রতিষ্ঠানের ডিভিডেন্ড হলো এখানে, তো একটি প্রতিষ্ঠান যখন ডিভিডেন্ড খুব বেশি দেয়, অর্থাৎ লো ডিভিডেন্ড গ্রোথ, ডিভিডেন্ড যখন খুব কম দেয় তখন তার ফিউচার গ্রোথ হয় হাই ফিউচার গ্রোথ। তাহলে ডিভিডেন্ড দেওয়া এবং না দেওয়ার সিদ্ধান্ত একটি প্রতিষ্ঠানের গ্রোথকে প্রভাবিত করে। এই চিত্রটা দিয়ে তাই ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ এই চিত্রটা ডিভিডেন্ড রেলিভেন্স থিওরিকে সমর্থন করে। আর পাশের চিত্রটা দেখা যাচ্ছে, দেখো যে ডিভিডেন্ড পে আউট রেশিও, এটাকে প্রভাবিত করে প্রফিটেবিলিটি, সাইজ, একটি প্রতিষ্ঠানের যে ট্যাক্স প্রদান করে সেই ট্যাক্স, ইনভেস্টমেন্ট অপরচুনিটিস এবং লাইফ সাইকেল স্টেজ, অর্থাৎ প্রতিষ্ঠানটা কোন স্টেজে আছে। তাহলে এই ফ্যাক্টরগুলো ডিভিডেন্ড পে আউট রেশিওকে প্রভাবিত করে। অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিওর সাথে ফিউচার গ্রোথ বা একটি প্রতিষ্ঠানের মূল্য বা ইপিএস এর কোনো সম্পর্ক নেই। তাহলে সম্পর্ক হলো এই ফ্যাক্টরসগুলো। অর্থাৎ এই চিত্রটা ডিভিডেন্ড ইরিলেভেন্সকে ডিভিডেন্ড ইরিলেভেন্সকে সমর্থন করছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ডিভিডেন্ড অ্যাপ্রোচগুলো ব্যাখ্যা করার জন্য দুটি স্কুল অফ থট রয়েছে, একটি রিলিভেন্স ডিভিডেন্ড পলিসি আর একটি রিলিভেন্স ডিভিডেন্ড পলিসি। মূলত এখানে এই তিনটি মডেল নিয়ে আমরা আলোচনা করব। আমরা ডিভিডেন্ড রিলিভেন্সকে এই চিত্রটার মাধ্যমেও ব্যাখ্যা করতে পারি। এখানে দেখো দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে, একটি হলো কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ আর একটি হলো ইকুইটি শেয়ার হোল্ডার্স পয়েন্ট অফ ভিউ। কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ থেকে দেখো এখানে 5 বছরের ইপিএস দেয়া আছে, এই জিপিএস। তো কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ মানে কি? কোম্পানি কম ডিভিডেন্ড দিতে চায়
আর বেশি হারে রিটেন আর্নিংস রাখতে চায়। এখানে কোম্পানি ডিভিডেন্ড পে আউট রেশিও হলো 25% আর রিটেন আর্নিংস হচ্ছে 75%। তাহলে গ্রোথ হচ্ছে কি দেখো, এখানে প্রথম বছর কোম্পানির গ্রোথ হলো 1.5, দ্বিতীয় বছর 1.73, তৃতীয় বছর 1.98, চতুর্থ বছরে 2.2, অর্থাৎ কোম্পানির গ্রোথ ক্রমান্বয়ে বাড়ছে। আর এখানে দেখো ইকুইটি শেয়ার হোল্ডার্স ভিউ। ইকুইটি শেয়ার হোল্ডাররা কি চায়? ইকুইটি শেয়ার হোল্ডাররা চায় বেশি হারে ডিভিডেন্ড আর রিটেন আর্নিংস কম হারে থাকুক কোম্পানিতে, তাহলে শেয়ার হোল্ডাররা খুশি হয়। তাহলে এখানে যদি কোম্পানি বেশি হারে ডিভিডেন্ড দেয়, অর্থাৎ 75% যদি ডিভিডেন্ড দেয়, তাহলে কোম্পানির গ্রোথ দেখো এখানে 0.5, দ্বিতীয় বছর কোম্পানির গ্রোথ হলো 1.58, তৃতীয় বছর 1.81, চতুর্থ বছরে 2.08, পঞ্চম বছরে 2.48। তাহলে আমরা এই গ্রোথটা যদি আমরা এই গ্রোথের সাথে তুলনা করি, অর্থাৎ কোম্পানিজ পয়েন্ট অফ ভিউর সাথে যদি আমরা ইকুইটি শেয়ার হোল্ডার্সের ভিউটাকে তুলনা করি, কি দেখা যায় এখানে? দেখা এখানে কোম্পানির গ্রোথ যে হারে বাড়ছে আর ইকুইটি শেয়ার হোল্ডার্সের ভিউ থেকে যদি বেশি হারে ডিভিডেন্ড দেওয়া হয়, তাহলে কোম্পানির গ্রোথ কিন্তু তার চেয়ে কম হারে বাড়ছে। এখন এই যে এখানে ইপিএস ও কম হারে বাড়ছে, এখানে কিন্তু ইপিএস বেশি হারে বাড়ছে, অর্থাৎ প্রতিষ্ঠানের যেহেতু গ্রোথ বেশি হচ্ছে, ইপিএস বেশি হচ্ছে। আর এখানে প্রতিষ্ঠানের যেহেতু গ্রোথ কম হচ্ছে, ইপিএসও কম হচ্ছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে? যে প্রতিষ্ঠানের ডিভিডেন্ড সিদ্ধান্তের সাথে কোম্পানির ইপিএস বা গ্রোথের সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই টেবিলটি কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ কিংবা ইকুইটি শেয়ার হোল্ডার্স ভিউ, আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখি না কেন, শেয়ার হোল্ডারদের ভিউ থেকে কিংবা কোম্পানিজ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি যে কোম্পানি ডিভিডেন্ড পলিসি শেয়ার কোম্পানির গ্রোথকে প্রভাবিত করে। অর্থাৎ এই টেবিলটা দিয়ে রেলিভেন্স থিওরিকে সমর্থন করা হচ্ছে। এবার আমরা দেখি, আমরা যে তিনটি মডেল আলোচনা করব, তিনটি মডেল প্রমাণ করার জন্য তারা কিছু অ্যাজাম্পশন তৈরি করেছেন। যেমন ওয়াল্টার মডেলের অ্যাজাম্পশনগুলি হলো all investment is financed through retained earnings and external sources of finance are not used। অর্থাৎ ওয়াল্টার বলতেছে যে কোম্পানি তার নতুন বিনিয়োগ অপরচুনিটিগুলোর জন্য সে রিটেন আর্নিংসকে ব্যবহার করবে, সে এক্সটার্নাল সোর্স ব্যবহার করবে না। এখানে এক্সটার্নাল সোর্স মানে কি? এক্সটার্নাল সোর্স হলো কোম্পানি ঋণ মূলধন ব্যবহার করতে পারবে না। তারপর বলা হচ্ছে দ্য ফার্ম হ্যাজ অ্যান ইনডিফিনিট লাইফ, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জীবনকাল হলো অসীম। অল আর্নিংস আর আইদার ডিস্ট্রিবিউটেড অর ইন্টারনালি ইনভেস্টেড। ওয়াল্টারের মতে একটি প্রতিষ্ঠান হয় তার রিটেন আর্নিংস পুরোটা বিনিয়োগ করবে অথবা পুরোটা বন্টন করে দিবে ডিভিডেন্ড আকারে। The business risks of the firm remains constant, i.e. R and K remain constant। অর্থাৎ ওয়াল্টার ধরছেন যে কোম্পানির যে বিজনেস রিস্ক আছে, বিজনেস রিস্কটা কনস্ট্যান্ট থাকবে। আর বিজনেস রিস্ক যেহেতু কনস্ট্যান্ট থাকবে, কাজেই রেট অফ রিটার্ন এবং কস্ট অফ ক্যাপিটাল এই দুটো কনস্ট্যান্ট থাকবে। আর গর্ডনস মডেলে কি অ্যাজাম্পশন দেওয়া হয়েছে দেখো, দ্য ফার্ম ইজ ইন অল ইকুইটি ফার্ম, i.e. ফর এক্সাম্পল নো ডেট। অর্থাৎ গর্ডন বলছে যে প্রতিষ্ঠানটি হবে অল ইকুইটি ফার্ম, অর্থাৎ সে এখানে ডেট ব্যবহার করতে পারবে না, মানে ওয়াল্টারের মতোই সেও এক্সটার্নাল ফাইন্যান্স, এক্সটার্নাল সোর্স ব্যবহার করবে না। নো এক্সটার্নাল ফাইন্যান্সিং ইজ অ্যাভেলেবল, কনসিকুয়েন্টলি রিটেন আর্নিংস উড বি ইউজড টু ফাইন্যান্স এনি এক্সপানশন অফ দ্য ফান্ড। অর্থাৎ গর্ডনস মডেল ওয়াল্টারের মতোই বলতেছে যে কোম্পানি তার রিটেন আর্নিংসকে ব্যবহার করবে। কনস্ট্যান্ট রিটার্ন হুইচ ইগনোরস ডিমিনিশিং মার্জিনাল এফিসিয়েন্সি অফ ইনভেস্টমেন্ট। এখানে বলা হচ্ছে, গর্ডন বলতেছে যে কোম্পানির রিটার্ন কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এখানে ওয়াল্টার মডেলের মতোই গর্ডনের মডেলও একই রকম। কনস্ট্যান্ট কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটালও কনস্ট্যান্ট থাকবে। তাইলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের অ্যাজাম্পশনগুলো মোটামুটি একই রকম। মডিগ্লিয়ানি এন্ড মিলার অ্যাপ্রোচ, অর্থাৎ এমএম মডেল, সে কি অ্যাজাম্পশন করছে দেখো, দেয়ার আর পারফেক্ট ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টরস হ্যাভ রেশনালি। অর্থাৎ মডিগ্লিয়ানি এন্ড মিলার বলতেছে যে ক্যাপিটাল মার্কেট, অর্থাৎ প্রতিষ্ঠানগুলো যে মার্কেট থেকে মূলধন সংগ্রহ করবে সে মার্কেটটা হবে পারফেক্ট। অর্থাৎ এখানে কোম্পানি শেয়ার এবং শেয়ারের মূল্য বিবেচনা করা হবে, শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে। অর্থাৎ এখানে ইনভেস্টররা রেশনাল আচরণ করবে, ইনভেস্টররা এখানে বেশি রিস্ক নিতে চাইবে না, আবার কম রিস্কও নিবে না। ইনফরমেশন ইজ অ্যাভেলেবল টু অল, অর্থাৎ শেয়ার মার্কেটের যে ইনফরমেশন এটা সবার কাছে ইনফরমেশন সমান হারে থাকবে এবং এই ইনফরমেশনের জন্য কোনো কস্ট বহন করতে হবে না। নো ইনভেস্টর ইজ লার্জ এনাফ টু এফেক্ট দ্য মার্কেট প্রাইস অফ শেয়ার, অর্থাৎ কোনো ইনভেস্টরই ফার্মের মার্কেটকে প্রভাবিত করতে পারবে না। দেয়ার আর নো ফ্লোটেশন কস্ট অ্যান্ড ট্রানজ্যাকশন কস্ট, অর্থাৎ মার্কেটে কোনো ফ্লোটেশন কস্ট থাকবে না বা ট্রানজ্যাকশন কস্টও থাকবে না। দেয়ার ইজ নো ট্যাক্স, মিলার বলতেছে যে মার্কেটে কোনো ট্যাক্সও থাকবে না। দ্য ফার্ম হ্যাজ রিজিড ইনভেস্টমেন্ট পলিসি আর নট সাবজেক্ট টু চেঞ্জ, অর্থাৎ প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট পলিসি থাকবে রিজিড, অর্থাৎ একবার যে প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট পলিসি তৈরি করবে সেটা আর সে চেঞ্জ করবে না।
there is no uncertainty in respect of future investment বলতেছে যে ফিউচার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো আনসার্টেনটি থাকবে না এবং প্রফিট সংক্রান্ত বিষয়েও কোনো আনসার্টেনটি থাকবে না এভরি ইনভেস্টর ইজ সার্টেন অ্যাবাউট ফিউচার ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রফিটস অর্থাৎ প্রত্যেক বিনিয়োগকারী তার ভবিষ্যৎ বিনিয়োগ সম্পর্কে এবং প্রফিট সম্পর্কে নিশ্চিত থাকবে আর এখানে বলা হচ্ছে যে যে আর ইজ ইকুয়াল টু কে অর্থাৎ রেট অফ রিটার্ন কস্ট অফ ইকুইটি সমান তাহলে এখানে মডিগ্লিয়ান মিলার অ্যাপ্রোচের যে অ্যাজাম্পশনগুলি ধরা হয়েছে এই অ্যাজাম্পশনগুলো ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের অ্যাজাম্পশনগুলো থেকে একটু ডিফারেন্ট এখন আমরা দেখব এই মডেলগুলোর মাধ্যমে ডিভিডেন্ড পলিসি কিভাবে প্রভাবিত হয় তাহলে আমরা শুরুতেই আসি ওয়াল্টার মডেলস এখানে এই যে দেখো ওয়াল্টার যে মডেলটা সে ম্যাথমেটিক্যালি এই মডেলটি তৈরি করেছেন তাহলে এখানে P is equal to D plus R is divided by cost of equity into E minus D whole divided by KE মানে cost of equity এখানে P মানে হলো মার্কেট প্রাইস অফ দ্য ইকুইটি শেয়ার D মানে হলো ডিভিডেন্ড পার শেয়ার R হলো ইন্টারনাল রেট অফ রিটার্ন আর KE হলো কস্ট অফ ইকুইটি E হলো আর্নিংস পার শেয়ার আর D হলো ডিভিডেন্ড পার শেয়ার তাহলে এই যে মডেলটা এই মডেলটা হলো ওয়াল্টারের মডেল আর এটা হলো গর্ডনের মডেল গর্ডনের মডেল কি বলতেছে P is equal to E into 1 minus B is divided by KE minus BR অর্থাৎ এখানে P হলো প্রাইস অফ ইকুইটি শেয়ার E হলো আর্নিংস পার শেয়ার আর 1 মাইনাস B হলো রিটেনশন রেশিও অর্থাৎ ইকুইটি টোটাল যে রিটেন আর্নিংস আছে রিটেন আর্নিংস যে হারে রাখা হয় সেটা হলো রিটেনশন রেশিও আর যেটা প্রদান করা হয় সেটা হলো পে আউট রেশিও তাহলে B হলো এখানে রিটেনশন রেশিও আর KE হলো কস্ট অফ ইকুইটি B হলো রিটেনশন রেশিও আর R হলো রেট অফ রিটার্ন আর B এবং R গুণ করলে আমরা পাই G তাকে বলা হয় গ্রোথ রেট অফ দ্য ফার্ম অর্থাৎ KE মাইনাস G তুমি BR কে G লেখা যায় আর এই পুরো উপর অংশটাকে D E into 1 minus B 1 B হলো রিটেনশন রেশিও তো আর্নিংস থেকে যদি আমরা রিটেনশন রেশিও বাদ দিই তাহলে আমরা কি পাই ডিভিডেন্ড অর্থাৎ এই গর্ডন মডেলটাকে এইভাবে লেখা যায় P is equal to D is divided by KE minus G আর ওয়াল্টার মডেল দেখো ফার্মের মূল্যকে বলছে NPO PO হলো প্রিভেইলিং মার্কেট প্রাইস অফ শেয়ার আর N হলো দেখো এখানে N হলো নাম্বার অফ শেয়ার আর ডেল্টা N হলো নিউ শেয়ার ডেল্টা N হলো নাম্বার অফ নিউ শেয়ারস P হলো প্রাইস অফ শেয়ার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার I হলো ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আর E হলো আর্নিংস টোটাল আর্নিংস ডিউরিং দ্য পিরিয়ড 1 প্লাস KE হলো কস্ট অফ ইকুইটি তাহলে এটা হলো ফার্মের মোট মূল্য ফার্মের মোট ভ্যালু টোটাল ভ্যালুকে ইন্ডিকেট করছে তাহলে এখানে তিনটা মডেলকে যদি আমরা একটু দেখি তোমরা একটু সূক্ষ্মভাবে দেখো যে প্রথম মডেলটাতে এখানে কোম্পানির শেয়ারের প্রাইস P আর এখানে ডিভিডেন্ডের অস্তিত্ব আছে প্রাইস ডিভিডেন্ডের অস্তিত্ব প্লাস কিংবা মাইনাস কিন্তু ডিভিডেন্ড আছে ঠিক একইভাবে গর্ডন মডেলেও দেখো প্রাইসের সাথে ডিভিডেন্ড প্রাইস লেফট সাইডে আর ডিভিডেন্ড আছে রাইট সাইডে অর্থাৎ এখানে প্রাইস এবং ডিভিডেন্ড রাইট সাইড এবং লেফট সাইডে থাকার মানে কি এই থাকার মানে হলো এই মডেলটাতে ডিভিডেন্ডের অস্তিত্ব আছে মানে ডিভিডেন্ড শেয়ার প্রাইসকে প্রভাবিত করে অর্থাৎ এটা রিলিভেন্স ডিভিডেন্ড এখানে রিলিভেন্স ঠিক একইভাবে গর্ডন মডেলটাতে দেখো এখনো ডি এর অস্তিত্ব আছে ডি মানে ডিভিডেন্ডের অস্তিত্ব আছে ডিভিডেন্ড প্রাইসকে প্রভাবিত করে অর্থাৎ এটাও রিলিভেন্স আর ওয়াল্টার মডেল এমএম মডেলে দেখো এখানে ডি এর কোনো অস্তিত্ব নেই অর্থাৎ ডিভিডেন্ড কোম্পানির মূল্যকে প্রভাবিত করে না অর্থাৎ এটা যে ইররিলেভেন্স থিওরি এটা মডেলটা দেখি বোঝা যাচ্ছে অর্থাৎ এখানে ডি এর অস্তিত্ব নেই আর এই বাকি দুইটাতে ডি এর অস্তিত্ব আছে এই জন্য ডি এর অস্তিত্ব আছে বলে এটিকে বলা হয় ডিভিডেন্ড অর্থাৎ রেলিভেন্স ডিভিডেন্ড মডেল আর এটা হলো ইররিলেভেন্স ডিভিডেন্ড মডেল আশা করি তোমরা বুঝতে পারছো যে এখন আমরা এখানে রিলিভেন্স এবং ইররিলেভেন্সটাকে যে ব্যাখ্যা করলাম এই ব্যাখ্যাটা মডেল দিয়ে যে ব্যাখ্যা করলাম তোমরা এটা বুঝতে পেরেছো এবার আসো আমরা শুরুতে আসি ওয়াল্টার মডেল দ্য রিলিভেন্স অফ ডিভিডেন্ড পলিসি তাহলে প্রথম মডেলটা হলো ওয়াল্টার মডেল হ্যাঁ এখানে দেখো দেয়ার এক্সিস্ট থ্রি প্রিন্সিপাল আর্গুমেন্টস ইন সাপোর্ট অফ ডিভিডেন্ড রিলিভেন্স অর্থাৎ ডিভিডেন্ড যে রিলিভেন্স অর্থাৎ ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত যে কোম্পানির মূল্যকে বা শেয়ার মূল্যকে প্রভাবিত করে এর পিছনে তিনটি প্রিন্সিপালকে দায়ী করা হয় তিনটি আর্গুমেন্ট রয়েছে এখানে কি কি প্রথম আর্গুমেন্ট হলো ইনভেস্টরস আর ইন ফেভার অফ কারেন্ট ইনকাম অর্থাৎ ইনভেস্টররা বর্তমান আয়কে প্রাধান্য দিয়ে থাকে ইনভেস্টরস প্রেফার সার্টেনলি ক্যাশ রাদার দেন রিটেইনড বাই দ্য ফার্ম অর্থাৎ দ্বিতীয়টা বলছে যে ইনভেস্টররা প্রেফার করে ক্যাশ নগদ অর্থকে ইনভেস্টররা প্রেফার করে
রাদার দেন রিটেইন আর্নিংস বাই দ্য ফার্ম। অর্থাৎ প্রতিষ্ঠান সংরক্ষিত আয় রেখে ভবিষ্যতে তাদেরকে বেশি হারে ডিভিডেন্ড দিবে শেয়ার হোল্ডাররা, এটার চেয়ে কারেন্ট নগদ যে অর্থ পাওয়া যায় সেটা কি প্রেফার করে। থার্ড হলো ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট রিফ্লেক্ট দ্য ম্যানেজমেন্টস এক্সপেকটেশন অফ দ্য ফিউচার। অর্থাৎ ডিভিডেন্ড সংক্রান্ত যে ঘোষণা সেটা ম্যানেজমেন্টের অর্থাৎ কোম্পানি ব্যবস্থাপনার ভবিষ্যৎ প্রত্যাশাকে রিফ্লেক্ট করে, প্রভাবিত করে বা রিফ্লেক্ট করে, মানে তাদের ভবিষ্যৎ যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনকে প্রস্ফুটিত করে। তাহলে এখানে তিনটি আর্গুমেন্ট রয়েছে। এই তিনটি আর্গুমেন্টের কারণে ডিভিডেন্ড পলিসিকে রেলিভেন্ট মনে করছেন এই ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেল। আচ্ছা, এবার আসো ওয়াল্টার মডেল নিয়ে আমরা একটু আলোচনা করি। ওয়াল্টার মডেল কি বলছে? The dividend policy given by James E. Walter considered that dividends are relevant and they do affect the share price. ওয়াল্টার প্রথমেই বলছে যে ডিভিডেন্ড রেলিভেন্ট, অর্থাৎ কোম্পানি ফার্মের মূল্যের সাথে ডিভিডেন্ড সংক্রান্ত যে সিদ্ধান্ত সেটা রেলিভেন্ট, they do affect the share price, অর্থাৎ ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত কোম্পানির শেয়ার প্রাইসকে প্রভাবিত করে। In this model, he studied the relationship between the internal rate of return and the cost of capital of the firm to give a dividend policy that maximizes the shareholders' wealth. এখানে বলা হচ্ছে যে কোম্পানির যে ইন্টারনাল রেট অফ রিটার্ন এবং কস্ট অফ ক্যাপিটাল এই দুটির মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। রিলেশনশিপ বিটুইন ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল, এই দুটার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এবং সম্পর্কগুলি কিরকম দেখো এখানে। The model studies the relevance of the dividend policy in three situations. ওয়াল্টার বলতেছে যে এই সম্পর্কটা কোম্পানির তিন ধরনের সিচুয়েশনকে উল্লেখ করে বা প্রকাশ করে। অর্থাৎ এই সম্পর্কটার উপর ভিত্তি করে ওয়াল্টার সবগুলো ফার্মকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন, যেমন গ্রোথ ফার্মস, নর্মাল ফার্মস এবং ডিক্লাইনিং ফার্মস। কিভাবে দেখো যে বলতেছে আর ইজ গ্রেটার দেন কে ই, অর্থাৎ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা কোম্পানির রিটার্ন যখন কস্ট অফ ইকুইটি থেকে বড় হয় তখন এটাকে বলা হচ্ছে গ্রোথ ফার্ম, আর যখন দুইটা সমান হয় তখন এটাকে বলা হচ্ছে নর্মাল ফার্ম, আর যখন আরটা ছোট হয় তখন এটাকে বলা হচ্ছে ডিক্লাইনিং ফার্মস। অর্থাৎ ওয়াল্টার ফার্মগুলিকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করেছে। আচ্ছা, তাহলে এই তিনটা ক্যাটাগরির ক্ষেত্রে ওয়াল্টারের পরামর্শ কি দেখো। ওয়াল্টার বলতেছে when R is greater than KE the firm has to adopt 0% payout policy। অর্থাৎ ওয়াল্টার বলতেছে এটা কোন ধরনের ফার্ম? গ্রোথ ফার্ম। আর যখন কেই থেকে বড় হবে তখন ফার্মের উচিত জিরো পে আউট পলিসি, অর্থাৎ কোম্পানির উচিত কোনো ডিভিডেন্ড না দেওয়া। আর যখন কেই থেকে ছোট হবে অর্থাৎ ডিক্লাইনিং ফার্ম হবে, ফার্ম হ্যাজ টু অ্যাডাপ্ট 100% পে আউট পলিসি। অর্থাৎ ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে ফার্মের উচিত 100% পে আউট পলিসি, অর্থাৎ পরিপূর্ণ 100% ডিভিডেন্ড দেওয়া, কোনো রিটেন আর্নিংস রাখার পক্ষে নয়। আর আর ইজ ইকুয়াল টু কেই, অর্থাৎ দুইটা যখন সমান হবে তখন কোম্পানি যে কোনো পলিসি নিতে পারে, অর্থাৎ সে ডিভিডেন্ড দিতেও পারে নাও দিতে পারে, তাতে কোম্পানির ভ্যালুর উপর কোনো প্রভাব বিস্তার করবে না। তাহলে এই তিনটা সিচুয়েশনের জন্য ওয়াল্টার এই যে তিনটা পরামর্শ দিয়েছেন এগুলি যদি পরিপূর্ণভাবে পালন করা হয় তাহলে কোম্পানির শেয়ারের মূল্য হবে সর্বোচ্চ। এবার ওয়াল্টার মডেলটাকে আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব। আমরা ইলাস্ট্রেশনটা আসি। দেখো আমরা প্রথম ইলাস্ট্রেশনটা এক্সপ্লেন করি। Compute the market price of equity share on the basis of following information provided by X Company Limited by using Walter model। অর্থাৎ এখানে X Company Limited এর ইকুইটি শেয়ার এবং মার্কেট প্রাইস সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলির উপর ভিত্তি করে আমরা ওয়াল্টার মডেল ব্যবহার করব এবং ওয়াল্টার মডেল ব্যবহার করে আমরা কোম্পানির মার্কেট প্রাইস অফ শেয়ার, মার্কেট প্রাইস অফ ইকুইটি শেয়ার নির্ণয় করব, অর্থাৎ প্রতিষ্ঠানের ইকুইটি শেয়ারের মূল্য বের করব। কি কি ইনফরমেশন দেওয়া আছে? ইন্টারনাল রেট অফ রিটার্ন কত? 12%। ইপিএস কত? ইপিএস 60 টাকা। রেট অফ রিটার্ন 8%। ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ 0%, 40%, 80% and 100%। অর্থাৎ পে আউট রেশিও এখানে চারটা সিচুয়েশন রয়েছে, 0%, 40%, 80% এবং 100%। আর এই ইনফরমেশনগুলো দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা মনে করি যে ওয়াল্টার মডেলটা কি। এই যে ওয়াল্টার মডেলটা মনে আছে তোমাদের, ওয়াল্টার মডেলটাকে আমরা এইভাবেও লিখতে পারি। P is equal to D divided by cost of equity plus R into E minus D is divided by KE is whole divided by KE। তাহলে এই মানগুলো আমরা বসে প্রাইস বের করি, শেয়ার প্রাইস। তাহলে কয়টা সিচুয়েশনে শেয়ার প্রাইস বের করব? চারটা সিচুয়েশনে। 0, পে আউট রেশিও যখন 0, 40%, 80% এবং 100%। তাহলে আমরা চারটা সিচুয়েশন এখানে লিখলাম।
প্রথম সিচুয়েশনে 0% পে আউট রেশিও, দ্বিতীয় সিচুয়েশনে 40%, থার্ড সিচুয়েশনে 80% এবং ফোর্থ সিচুয়েশন 100% পে আউট রেশিও। আচ্ছা, তারপরে কার কার মান লাগবে? ডি এর মান লাগবে, কে এর মান লাগবে। তাহলে ডি কত আমাদের? 0% যদি পে আউট রেশিও হয় তাহলে আমাদের ডিভিডেন্ড 0, আর 40% যদি পে আউট রেশিও হয় তাহলে 40%, তাহলে ইপিএস কত? 60 টাকা। তো 60 টাকার 40% কত? 60 টাকার 40% হলো 24 টাকা। ঠিক একইভাবে 60 টাকার 80% কত? 48 টাকা। 60 টাকার 100% কত? 60 টাকা। তাহলে আমরা ডিভিডেন্ড পেয়ে গেলাম এখানে ডি। এবার আসো কে, কেই মানে হলো এই যে আমাদের কে এর মান দেওয়া আছে ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটা হলো আমাদের কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি কত? 12%। তাহলে 12% আমরা লিখি কেই 12%। এরপর আমরা লিখবো কি? আর এর মান, এই যে আর কি? রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন কত? 8%। তাহলে রেট অফ রিটার্ন লিখলাম আমরা 8%। এরপরে আমাদের দরকার কি? কি? আর্নিংস মানে ইপিএস কত? 60 টাকা। তাহলে এই যে 60 টাকা আমরা এখানে লিখলাম। তারপরে ই মাইনাস ডি, এই যে ই মাইনাস ডি, অর্থাৎ ই থেকে ডি বাদ। ই হলো ইপিএস আর ডি হলো এই যে ডিভিডেন্ড। তাহলে এখানে ই হলো 60 আর ডিভিডেন্ড হলো 0, তাহলে বাদ দিলে 60। ই হলো 60, ডি হলো 24, বাদ দিলে হলো 36। একইভাবে ই হলো 60, ডি হলো 48, বাদ দিলে থাকে 12। এখানে ই হলো 60, ডিভিডেন্ডও 60, তাহলে থাকে হলো 0। আচ্ছা, তাহলে ই মাইনাস ডি এবং সবগুলো মানই আমরা পেয়ে গেলাম। এখন এই সূত্রতে মানগুলো বসাইলে আমরা কি পাই? প্রাইস অফ ইকুইটি হলো প্রথম সিচুয়েশন হলো 333.4, 40% যদি আমরা পে আউট দিই তখন হলো 400, আর 80% যখন আমরা পে আউট রেশিও তখন মূল্য হলো 467, আর 100% যখন মূল্য হলো 500। তাহলে এখানে দেখো, এখানে ডিভিডেন্ড পে আউট রেশিও ফার্মের মূল্যকে প্রভাবিত করছে। আর করছে মানে কি? এখানে আমরা কিভাবে করাটাকে মূল্যায়ন করব? দেখো এখানে তোমাদের মনে আছে যে ওয়াল্টার 3টা সিচুয়েশন বলেছে, একটা গ্রোথ ফার্ম, একটা নর্মাল ফার্ম, আর হলো ডিক্লাইনিং ফার্ম। অর্থাৎ আর এখানে কে এবং আর এই দুটোর মধ্যে তুলনা করে আমরা বলবো এটা কোন ধরনের ফার্ম। এখানে কে হলো 12% আর হলো 8%। তাহলে আর কি কে এর থেকে ছোট? আর যখন কে থেকে ছোট হয় এটা হলো ডিক্লাইনিং ফার্ম। আর ডিক্লাইনিং ফার্মের মধ্যে পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছি যে ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে ওয়াল্টারের পরামর্শ হলো 100% পে আউট দিলে ফার্মের মূল্য হবে সর্বোচ্চ। তাহলে এখানে দেখো পে আউট 100%, পে আউট যখন 100% ফার্মের মূল্য হলো 500 টাকা, প্রতিটা শেয়ারের মূল্য হলো 500 টাকা। আর এর কমে হলো দেখো যখন পে আউট রেশিও 0% তখন ফার্মের মূল্য হলো সবচেয়ে কম 333 টাকা। এভাবে যখন পে আউট রেশিও যখন বাড়ছে শেয়ারের দামও বাড়ছে, এবং সর্বোচ্চ হলো 100% পে আউট দিলে ফার্মের মূল্য হলো সর্বোচ্চ। তাহলে এখানে কি দেখলাম যে ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে ওয়াল্টারের পরামর্শ অনুযায়ী 100% যদি ডিভিডেন্ড দেয় তাহলে ফার্মের মূল্য হবে সবচেয়ে বেশি। তাহলে এখানে মূলত কি বোঝা গেল? যে শেয়ারের মূল্য ফার্মের ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত ফার্মের মূল্যকে বা শেয়ারের মূল্যকে প্রভাবিত করে। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটা উদাহরণ আলোচনা করব। দেখো গর্ডন মডেল নিয়ে আমরা একটি এক্সাম্পল আমরা এখানে আলোচনা করব। ইলাস্ট্রেশনটা দেখো। The information given below showing rate of return on investment R, cost of capital K, and earning per share E of X company limited, অর্থাৎ X company limited এর এই ইনফরমেশন গুলো দেয়া আছে। কস্ট অফ ক্যাপিটাল হলো 12%, আর্নিং পার শেয়ার হলো 15 টাকা, আর রেট অফ রিটার্ন হলো তিনটা, 12%, 15%, 12% এবং 9%. Determine the value of share using Gordon models, assuming that dividend payout ratio is 100%, 80%, 50% and 0%. দেখো এখানেও payout ratio চারটা সিচুয়েশন রয়েছে। payout ratio রয়েছে চারটা সিচুয়েশন, আর রেট অফ রিটার্নের রয়েছে তিনটা সিচুয়েশন, 15%, 12% এবং 9%। আচ্ছা, এখন আমরা এই তিনটা সিচুয়েশন এবং payout ratio চারটা সিচুয়েশন দিয়ে আমরা যদি ফার্মের মূল্য বের করি, আমাদেরকে কি বের করতে বলছে? ডিটারমাইন দ্য ভ্যালু অফ শেয়ার। আমরা প্রতিটি শেয়ারের মূল্য বের করব। তাহলে শেয়ারের মূল্য বের করার জন্য এই যে গর্ডনের ফর্মুলাটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, P is equal to D is divided by cost of equity minus G, আর G is equal to B গুণ R। তাহলে এই সিচুয়েশনগুলি দেখো, আমরা কলামে আমরা সিচুয়েশনগুলো পে আউট রেশিও সংক্রান্ত সিচুয়েশনগুলো আমরা দেখি 100%, 80% এবং 50%, 0%। আর রিটেন আর্নিংস দেখো, এখানে যদি পে আউট রেশিও যদি 100% হয় রিটেন আর্নিংস 0%, 80% হলে রিটেন আর্নিংস 20%, 50% হলে রিটেন আর্নিংস 50%,
আর পে আউট রেশিও যদি 0% হয় রিটেন আর্নিংস হবে 100%। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার আসো ইপিএস 15 টাকা। ইপিএস যদি 15 টাকা হয়, ডি কত, ডিভিডেন্ড কত? তাহলে ইপিএস যদি 15 টাকা হয় তাহলে 15 টাকার 100% ডিভিডেন্ড দিবে। তাহলে 100% কত? 15 টাকার 100% 15 টাকা। আবার 15 টাকার এখানে 80%, 15 টাকার 80% 12 টাকা। আবার 15 টাকার 50% 60 টাকা 50 পয়সা। আবার 15 টাকার 0% 0 টাকা। তাহলে আমরা এখানে ডি এর মানও পেয়ে গেলাম। কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল এখানে দেওয়া আছে 12%, আমরা এখানে 12% লিখলাম। এরপরে আসো রিটার্ন, রেট অফ রিটার্ন 15%, 12% এবং 9%। আমরা তিনটা সিচুয়েশন লিখি, আর ইজ ইকুয়াল টু 15%, আর ইজ ইকুয়াল টু 12%, আর আর ইজ ইকুয়াল টু 9%। তিনটা সিচুয়েশন। এইবার এই তিনটা সিচুয়েশনে আমরা ফার্মের প্রাইস বের করার চেষ্টা করি। এই মডেলে আমাদের এই মানগুলো বসাই, এই যে মানগুলো আছে মানগুলি বসাই। তাহলে মানগুলি যদি বসাই, দেখো এখানে 100% যখন পে আউট রেশিও, তখন ফার্মের মূল্য হচ্ছে, শেয়ারের মূল্য হচ্ছে 125 টাকা। 80% হলে 133 টাকা, আর 50% হলে 166 টাকা। আর 0% দিয়ে মূল্য বের করা যাচ্ছে না, কারণ 0 হলো ডিভিডেন্ড 0 যদি হয় তাহলে এটার মান বেরোচ্ছে না। আর 12% যদি হয়, দেখো 12% হলে 100% পে আউট রেশিওতে ফার্মের শেয়ারের মূল্য 125 টাকা, 80%ও 125 টাকা, 50%ও 125 টাকা, আর 0তে 0। 9% যদি হয়, দেখো 100% পে আউট রেশিও, শেয়ারের মূল্য 125 টাকা, 80% 117 টাকা, আর 50% শেয়ারের মূল্য 100 টাকা, আর 0% আনডিফাইন্ড, এটা বের করা যাচ্ছে না। তাহলে এখানে আসলে কি বোঝা গেল? এই যে আমরা এখানে মডেলটা দেখলাম, প্রথমত আমরা দেখলাম যে ডিভিডেন্ড প্রদান সিদ্ধান্ত শেয়ার মূল্যকে প্রভাবিত করে, আর শেয়ার মূল্যকে প্রভাবিত করে বলেই এখানে শেয়ারের দাম কখনো বাড়ছে কখনো কমছে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। দ্বিতীয় বিষয়টা হলো যে দেখো এখানে রেট অফ রিটার্ন যখন 15%, আমাদের রেট অফ কস্ট অফ ক্যাপিটাল কত? 12%, আর রেট অফ রিটার্ন 15%। রেট অফ রিটার্ন 15% আর কস্ট অফ ইকুইটি হলো 12%, তাহলে রিটার্নটা বেশি। রিটার্ন যখন বেশি, দেখো এখানে 100% পে আউট রেশিও যখন, তখন ফার্মের শেয়ারের মূল্য হলো 125 টাকা। এরপরে পে আউট রেশিও যখন 80%, তখন শেয়ারের মূল্য বেড়ে 133 টাকা। পে আউট রেশিও যখন আরও কমে গেল 50%, তখন শেয়ারের মূল্য আরও বেশি, 166 টাকা। অর্থাৎ এখানে রেট অফ রিটার্ন যদি বেশি হয় কস্ট অফ ক্যাপিটাল থেকে, তাহলে প্রতিষ্ঠান ডিভিডেন্ড যত কম দিবে শেয়ারের মূল্য তত বাড়বে। একইভাবে দেখো এখানে রেট অফ রিটার্ন হলো 12% আর কস্ট অফ ক্যাপিটাল হলো 12%, দুইটা সমান। আর দুইটা যখন সমান হয় তখন দেখো শেয়ারের মূল্য চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ শেয়ারের মূল্যকে প্রভাবিত করছে না। তাইলে আমরা ওয়াল্টার মডেলের মতো এখনো দেখতে পাচ্ছি যে নর্মাল ফার্মের ক্ষেত্রে পে আউট রেশিও যতই হোক না কেন ফার্মের মূল্যকে প্রভাবিত করে না। আর থার্ড সিচুয়েশনটা দেখো, রিটার্ন হলো 9%, তাহলে কস্ট অফ ইকুইটি হলো 12% আর রিটার্ন হলো 9%। তার মানে এটা কোন ধরনের ফার্ম? ডিক্লাইনিং ফার্ম। হ্যাঁ, রিটার্ন কম। তাহলে রিটার্ন কমের ক্ষেত্রে কি হয়? দেখো পে আউট যখন 100%, তখন এটা শেয়ারের মূল্য সবচেয়ে বেশি। আর পে আউট যখন কম, ধীরে ধীরে কমে 80%, তখন দেখো শেয়ারের মূল্য কমে যাচ্ছে 117 টাকা। 50% যখন 100 টাকা। অর্থাৎ পে আউট রেশিও যখন বেশি, তখন ফার্মের মূল্য হচ্ছে বেশি। তাহলে ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে এটাও কি করছে? ওয়াল্টার মডেলকে সমর্থন করছে। অর্থাৎ ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে পে আউট রেশিও যত বেশি হবে ফার্মের শেয়ারের মূল্য তত বাড়বে। তার মানে এই যে দুটা, পূর্বের উদাহরণটা এবং এই উদাহরণটা দিয়ে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে একটি প্রতিষ্ঠানের ডিভিডেন্ড পলিসি ফার্মের শেয়ার মূল্যকে প্রভাবিত করে। আসলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব এমএম মডেল, মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মডেল। এই মডিগ্লিয়ানি মিলার মডেলটি হলো ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে ইররিলেভেন্স অফ ডিভিডেন্ড পলিসি। অর্থাৎ মডিগ্লিয়ানি অ্যান্ড মিলার মনে করেন যে একটি প্রতিষ্ঠানের ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত প্রতিষ্ঠানের মূল্যকে বা শেয়ার মূল্যকে প্রভাবিত করে না। এই জন্য এটাকে বলা হয় ইররিলেভেন্স অফ ডিভিডেন্ড পলিসি। অর্থাৎ ডিভিডেন্ড পলিসি এখানে ইররিলেভেন্স। যেমন এখানে ওয়াল্টার এবং গর্ডন তাদের মডেল দ্বারা প্রমাণ করেছেন যে একটি প্রতিষ্ঠানের ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্ত ফার্মের মূল্যকে প্রভাবিত করে। আর এখানে এমএম তার মডেল দ্বারা প্রমাণ করেছেন যে ফার্মের মূল্যকে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্তগুলো প্রভাবিত করে না। এখানে এমএম মডেলটি প্রমাণ করার জন্য আমরা এখানে কয়েকটা স্টেপ ব্যবহার করব। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। প্রথম স্টেপে দেখো এখানে the market price of a share in the beginning of the period is equal to the present value of dividends paid at the end of the period plus the market price of the share at the end of the period.
এখানে কি বলছেন যে মার্কেট প্রাইস অফ দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড, মার্কেট প্রাইস অফ দ্য বিগিনিং অফ পিরিয়ড হলো পি নট ইজ ইকুয়াল কার সমান, টু দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড পেইড, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ড at the end of the period, at the end of the period dividend কে আমরা D1 দ্বারা প্রকাশ করি, প্লাস the market price of the share at the end, তাহলে বছরের শেষে যে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার তাকে আমরা প্রকাশ করি P1 দ্বারা। তাহলে বছরের শেষে কোম্পানি শেয়ার থেকে কি পায়, শেয়ার হোল্ডাররা কি পায়, ডিভিডেন্ড, সেই ডিভিডেন্ডটাকে প্রকাশ করা হয় D1 দ্বারা, অর্থাৎ এটা হলো at the end of the period, ডিভিডেন্ড at the end of the period, আর P1 হলো প্রাইস অফ শেয়ার at the end of the period। তাহলে এই দুইটার যোগফলকে ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলে যে প্রেজেন্ট ভ্যালুটা বেরোবে সেই প্রেজেন্ট ভ্যালুটা আজকের মূল্যের সমান। তার মানে এখানে ডিভিডেন্ড দেওয়া এবং না দেওয়া কিন্তু শেয়ারের মূল্যকে প্রভাবিত করছে না। হ্যাঁ, তো দেখো এখানে এটা হলো মডেলের প্রথম স্টেপ, D1 প্লাস P1 ইজ ডিভাইডেড বাই 1 প্লাস KE। এখানে KE 1 প্লাস KE মানে কি, এখানে এক বছর পরে যে ডিভিডেন্ড দেওয়া হবে এবং এক বছর পরে যে শেয়ারের মূল্য হবে সেটাকে ডিসকাউন্টিং করে আজকের মূল্যে বা বর্তমান মূল্যে প্রকাশ করা হচ্ছে, এটা হলো পি নট। আমরা এটাকে যদি বজ্রগুণ করি আর ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি এটাকে P1 ইজ ইকুয়াল টু পি নট ইন্টু 1 প্লাস KE মাইনাস D1। এখানে পি নট হলো মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং অফ দ্য পিরিয়ড বা প্রিভিলিং মার্কেট প্রাইস অফ এ শেয়ার, অর্থাৎ বর্তমানে যে শেয়ারের বাজারে যে শেয়ারের মূল্য সেটা হলো পি নট, আর D1 হলো ডিভিডেন্ড টু বি রিসিভ এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অর্থাৎ এন্ড অফ দ্য পিরিয়ড মানে বছরের শেষে যে ডিভিডেন্ডটা রিসিভ করা হবে বা পাওয়া যাবে এক্সপেক্ট করা হচ্ছে সেই ডিভিডেন্ড হলো D1, আর P1 হলো মার্কেট প্রাইস এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, অর্থাৎ বছরের শেষে কোম্পানি শেয়ারের যে মার্কেট প্রাইস হবে সেই মার্কেট প্রাইস হলো P1 বছরের শেষে, আর KE হলো কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অর রেট অফ ক্যাপিটালাইজেশন, অর্থাৎ KE হলো কস্ট অফ ক্যাপিটাল বা ইকুইটি ক্যাপিটাল। তাহলে এটা হলো প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে দেখো বলা হচ্ছে the total amount raised through new shares issued would be, the total amount raised through new shares issued would be delta n P1 is equal to I minus E minus n D1। এর মানে কি, অর্থাৎ এর মানে হলো কোম্পানি যদি নতুন ইনভেস্টমেন্ট করতে যায়, ওয়াল্টারের মধ্যে কোম্পানি যদি নতুন ইনভেস্টমেন্ট করে তাহলে সে অর্থ পাবে কোথায়, সে অর্থ সে নিবে রিটেন আর্নিংস থেকে, একটা হলো রিটেন আর্নিংস থেকে সে সংগ্রহ করবে, আর একটা হলো নতুন শেয়ার ইস্যু করে সংগ্রহ করবে। তাহলে এখানে ডেল্টা এন হলো নতুন যে শেয়ার ইস্যু করবে সেই শেয়ারের সংখ্যা, ডেল্টা এন হলো নতুন শেয়ার, কোম্পানি যে বাজারে নতুন শেয়ার ইস্যু করবে কতটি নতুন শেয়ার ইস্যু করবে তার সংখ্যা হলো ডেল্টা এন, আর P1 হলো বছরের শেষে কোম্পানির যে শেয়ারের প্রাইস সেটা হলো P1, অর্থাৎ বছরের শেষে কোম্পানি যে শেয়ার ইস্যু করবে তার টোটাল মূল্য কত হবে সেটা হলো ডেল্টা এন P1 is equal to I minus E minus n D1। I হলো ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোম্পানি বছরের শেষে টোটাল কত টাকা ইনভেস্ট করবে সেই ইনভেস্ট হলো I, মাইনাস E হলো আর্নিংস অফ দ্য ফার্ম ডিউরিং দ্য পিরিয়ড, অর্থাৎ কোম্পানি গত এক বছরে তার অ্যাকাউন্টিং ইয়ারে সে যত টাকা আর্ন হয়েছে, অর্থাৎ তার টোটাল যে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন শেয়ার হোল্ডার্স, তোমরা জানো যে শেয়ার হোল্ডারদের জন্য টোটাল কত টাকা আছে সেটা হলো E। হ্যাঁ, আর এন D1 হলো এক্সিস্টিং শেয়ার, কোম্পানির এক্সিস্টিং শেয়ারের সংখ্যা হলো n, আর D1 হলো বছরের শেষে কোম্পানি যে টোটাল ডিভিডেন্ড দিবে প্রতি শেয়ারের বিপরীতে সেই ডিভিডেন্ডের পরিমাণ হলো D1। তাহলে এন D1 হলো টোটাল ডিভিডেন্ড, অর্থাৎ টোটাল কোম্পানির বছরের শেষে তার যে বর্তমান যে শেয়ারের সংখ্যা এবং প্রতি শেয়ারের বিপরীতে ডিভিডেন্ড, এই ডিভিডেন্ড এবং শেয়ারের সংখ্যা গুণ করলে আমরা পেয়ে যাব টোটাল ডিভিডেন্ড। তাহলে এটা হলো টোটাল ডিভিডেন্ড আর এটা হলো টোটাল আর্নিংস। তাহলে টোটাল আর্নিংস থেকে টোটাল ডিভিডেন্ড বাদ দিলে কি পাওয়া যায়, টোটাল আর্নিংস থেকে টোটাল ডিভিডেন্ড বাদ দিলে পাওয়া যায় রিটেইন আর্নিংস। তাহলে রিটেইন আর্নিংস, কোম্পানি ইনভেস্টমেন্ট থেকে রিটেইন আর্নিংসটা বাদ দেওয়ার পরে যে অর্থটা অবশিষ্ট থাকবে সেই পরিমাণ অর্থই কোম্পানিকে নতুন শেয়ার ইস্যু করে সংগ্রহ করতে হবে। আবারও বলছি, কোম্পানি টোটাল কতটি শেয়ার ইস্যু করবে, দেখো এখানে যদি এটাকে আমরা এই ডেল্টা এন কে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে এটা কি পি এর সাথে সম্পর্ক কি গুণ, তাহলে P1 কে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে আসলে এটা কি হবে, ভাগ হবে। তাহলে I minus E minus n D1 is divided by P1, অর্থাৎ ডেল্টা এন হলো নতুন শেয়ার ইস্যুর সংখ্যা, অর্থাৎ কোম্পানি তার ইনভেস্টমেন্ট অপরচুনিটি যে আছে সেটা অ্যাভেল করার জন্য কোম্পানিকে কতটা নতুন শেয়ার ইস্যু করতে হবে, অর্থাৎ
কোম্পানির বর্তমান শেয়ার হলো এন আর ডেল্টা এন হলো নতুন শেয়ার। তাহলে ডেল্টা এন দিয়ে আমরা বুঝতে পারি যে কোম্পানি নতুন কতটা শেয়ার ইস্যু করবে, সেটা হলো ডেল্টা এন। তাহলে এটা দিয়ে আমরা বুঝবো কত টাকা শেয়ার, টোটাল কত টাকা শেয়ার ইস্যু করবে, আর ডেল্টা এন হলো কতটা শেয়ার ইস্যু করবে। তাহলে এটা বোঝাচ্ছে টাকার পরিমাণ আর এটা পুরো বোঝাচ্ছে শেয়ারের পরিমাণ। তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস বের করতে পারবো, একটা হলো কত টাকা শেয়ার ইস্যু করতে হবে, আর একটা হলো টোটাল কতটি শেয়ার ইস্যু করতে হবে। আচ্ছা, তাহলে এখানে এই প্রতীকগুলোর মানে আমরা এখানে লিখেছি, দেখো ডেল্টা NP1 অ্যামাউন্ট অবটেইনড ফ্রম দ্য সেল অফ নিউ শেয়ারস, আই ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট বা রিকোয়ার্ড অফ ক্যাপিটাল বাজেট। অর্থাৎ এই আই হলো টোটাল ইনভেস্টমেন্ট, কোম্পানি যত টাকা ইনভেস্ট করবে তার পরিমাণ, আর ই হলো আর্নিংস অফ দ্য ফার্ম ডিউরিং দ্য পিরিয়ড, কোম্পানির টোটাল ইপিএস এর সংখ্যা। ND1 হলো টোটাল ডিভিডেন্ডের পরিমাণ, আর ই মাইনাস ND1 হলো রিটেইনড আর্নিংস। এখানে আমরা যেটা বলেছি ই মাইনাস ND1 হলো রিটেইনড আর্নিংস। তো এই হলো স্টেপ 2। তাহলে স্টেপ 1 থেকে আমরা বের করতে পারবো কোম্পানির শেয়ারের প্রাইস, বর্তমান প্রাইস, ভবিষ্যৎ প্রাইস, এক বছর পরের প্রাইস, এই দুইটা আমরা এখান থেকে বের করতে পারবো। অর্থাৎ এক বছর পরের প্রাইসটা আমরা এখান থেকে বের করতে পারবো, আর এখান থেকে আমরা বের করতে পারবো কত টাকার মূলধন সংগ্রহ করতে হবে, কত টাকার মূলধন, কত টাকা শেয়ার ইস্যু করতে হবে এবং কতটা শেয়ার ইস্যু করতে হবে নতুন করে। আর থার্ড স্টেপে দেখো, থার্ড স্টেপে আমরা বের করবো দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু। তাহলে ফার্মের ভ্যালুর ফর্মুলাটা দেখো এখানে NP1, NPO, N হলো টোটাল নাম্বার অফ শেয়ারস, আর PO হলো কোম্পানির শেয়ার প্রাইস, এক্সিস্টিং শেয়ার প্রাইস। তাহলে NP1 টোটাল ভ্যালু, ফার্মের টোটাল ভ্যালু NP1 ইজ ইকুয়াল টু N প্লাস ডেল্টা N। N হলো এক্সিস্টিং শেয়ার আর ডেল্টা N হলো নিউ শেয়ার, এই যে আমরা এখান থেকে যে নতুন শেয়ার পেয়েছি। N হলো এক্সিস্টিং শেয়ার আর ডেল্টা N হলো নিউ শেয়ার। তাহলে এই দুইটা মিলে কি হলো টোটাল শেয়ার। তাহলে টোটাল শেয়ারকে বছরের শেষে যে মূল্যটা সেটা হলো P1। তাহলে N প্লাস ডেল্টা N ইন্টু P1, অর্থাৎ ফার্মের টোটাল শেয়ারের মূল্য মাইনাস যে ইনভেস্টমেন্টটা করবে সেই ইনভেস্টমেন্টটা, প্লাস তার যে আর্নিংস হবে সেই আর্নিংসটা যোগ করা। তাহলে ইনভেস্টমেন্টটা বিয়োগ আর আর্নিংসটা যোগ, ইজ ডিভাইডেড বাই 1 প্লাস KE। 1 প্লাস KE মানে কি, এটাকে ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করা হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা কি আজকের মূল্য, ফার্মের আজকের মূল্য। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করব ফার্মের আজকের শেয়ারের মূল্য। তাহলে এখানে তিনটা স্টেপ আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং তিনটা স্টেপ মনে রাখার, MM মডেলটাকে প্রমাণ করার জন্য আমাদের এই তিনটা স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপে আমরা কি বের করব, প্রথম স্টেপে আমরা বের করব ফার্মের বর্তমান মূল্যের উপর ভিত্তি করে প্রতিটি শেয়ারের এক বছর পরের মূল্য P1, এটা আমরা বের করব প্রথম স্টেপে। দ্বিতীয় স্টেপে বের করব আমরা টোটাল কত টাকা শেয়ার ইস্যু করবে এবং কতটি শেয়ার ইস্যু করবে। আর থার্ড স্টেপে আমরা বের করব ফার্মের মূল্য। আশা করি তোমরা আমরা যে মডেলটার যে স্টেপগুলো ব্যাখ্যা করলাম এখানে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই মডেলটার অ্যাপ্লিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা MM মডেলকে একটি উদাহরণের মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো যে illustration, X company limited operates in an industry which carry risks at the rate of 12%. The company currently has share capital of 5 lakh, 5,000 shares of Taka 100 each. The company wants to declare a dividend of Taka 10 per share. The company expects to have a net income of 6 lakh and has proposal for making new investment of 10 lakh. You are required to show that whether payment of dividends does affect the value of firm or not under MM approach. এখানে কি বলা হয়েছে দেখো, যে এক্স কোম্পানি এমন একটা ইন্ডাস্ট্রিতে অপারেট করছে যার রেট অফ রিটার্ন হচ্ছে 12%। এখানে রেট অফ 12%, এই 12%টা কি, 12%টা হলো কস্ট অফ ইকুইটি। The company has currently share capital of 50 lakh. কোম্পানির বর্তমানে 5 লাখ টাকার শেয়ার আছে, 5 লাখ টাকার শেয়ার আছে, 5 লাখ টাকার শেয়ার আছে, তার শেয়ারের সংখ্যা হলো 5000। কোম্পানি সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে চাচ্ছে 10 টাকা। The company expects to have a net income 6 lakh. কোম্পানির নেট ইনকাম প্রত্যাশা করছে কোম্পানি 6 লাখ।
এবং কোম্পানির কাছে একটি প্রপোজাল আছে নতুন ইনভেস্ট করার 10 লাখ টাকা, নতুন ইনভেস্টমেন্ট করার অপরচুনিটি আছে তার 10 লাখ টাকা। You are required to show that whether payment of dividend does affect the value of firm or not. এখানে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কোম্পানি এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, এই ডিভিডেন্ড ডিক্লারেশনটা বা এই যে ইনভেস্টমেন্ট করছে কোম্পানি, এই ডিভিডেন্ড ডিক্লারেশনের কারণে ফার্মের ভ্যালুর উপর এটার কোনো প্রভাব পড়বে কি পড়বে না, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আসো আমরা এমএম অ্যাপ্রোচ বা এমএম মডেল ব্যবহার করে আমরা প্রমাণ করার চেষ্টা করি যে ডিভিডেন্ড ডিক্লারেশন ফার্মের ভ্যালুকে প্রভাবিত করে কি করে না। তাহলে শুরুতেই আমরা আসি। দেখো এখানে আমাদের স্টেপগুলি মনে আছে, আমরা 3টা স্টেপের কথা বলেছি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ এবং থার্ড স্টেপ। আমরা এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী লিখেছি। সেকেন্ড হলো ডিভিডেন্ড ইজ পেইড, ডিভিডেন্ড ইজ নট পেইড। আমরা দুইটা সিচুয়েশন দেখব, ডিভিডেন্ড দিলে কি হবে আর ডিভিডেন্ড না দিলে কি হবে। এই টেবিলটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আমাদের প্রথম গিভেন ইনফরমেশন কি? গিভেন ইনফরমেশন হলো কারেন্ট ভ্যালু অফ শেয়ার। কারেন্ট ভ্যালু হলো পি নট, প্রতিটা শেয়ারের বর্তমান মূল্য কত? 100 টাকা করে। ডিভিডেন্ড পেইড এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, এন্ড অফ দ্য পিরিয়ড ডিভিডেন্ডটাকে আমরা ডি1 দ্বারা প্রকাশ করি, আর এটা ডিক্লেয়ার করা হয়েছে কত? ডিক্লেয়ার করতে চাচ্ছে 10 টাকা। তাহলে ডি1 হলো 10 টাকা। আর্নিংস অফ দ্য কারেন্ট ইয়ার, কোম্পানি বর্তমান বছরে কত টাকা আর্নিংস হয়েছে তার? 6 লাখ। এই যে ই হলো 6 লাখ, আর তার ইনভেস্টমেন্ট অপরচুনিটি কত? 10 লাখ। ইনভেস্টমেন্ট হলো 10 লাখ, আর কস্ট অফ ইকুইটি হলো 12%। এই হলো গিভেন ইনফরমেশন। এই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমরা এমএম মডেলটাকে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে শুরুতেই আমরা বের করব পি1 এর মান। পি1 আমরা জানি, এর পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছি পি1 এর ফর্মুলাটা, পি নট ইন্টু 1 প্লাস কে ই ইন মাইনাস ডি1। তাহলে আমরা এখানে প্রত্যেকটা মানই জানি। পি নট হলো 100, কে ই হলো 12%, আর ডি1 হলো 10 টাকা। তাহলে কোম্পানি যদি ডিভিডেন্ড প্রদান করে, অর্থাৎ ডিভিডেন্ড প্রদান করলে ডি1 এর মান হবে 10, আর ডিভিডেন্ড যদি না দেয়, ডিভিডেন্ড ইজ নট পেড যদি হয়, তাহলে ডি1 হবে 0। আশা করি বুঝতে পারছো যে ডিভিডেন্ড দিলে ডি1 এর জায়গাতে 10, আর ডিভিডেন্ড না দিলে হবে 0। তাহলে কোম্পানি যদি ডিভিডেন্ড দেয় তাহলে পি1 কত? 102 টাকা, আর ডিভিডেন্ড না দিলে কোম্পানির পি1 হলো 112 টাকা। অর্থাৎ কোম্পানি যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তাহলে বছরের শেষে কোম্পানির শেয়ারের দাম হবে 102 টাকা, আর ডিভিডেন্ড যদি প্রদান না করে তাহলে বছরের শেষে কোম্পানির শেয়ারের দাম হবে 112 টাকা। তাইলে আমরা পি1 বের করলাম ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে হলো আমাদের কত টাকা শেয়ার ইস্যু করতে হবে। তাহলে ডেল্টা এন, নাম্বার অফ শেয়ার। তো নাম্বার অফ শেয়ারের ফর্মুলাটা আমরা পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছি কি, আই মাইনাস ই মাইনাস এন ডি1 ইজ ডিভাইডেড বাই পি1। আচ্ছা, এখানে ডিভিডেন্ড যদি প্রদান করে তাহলে ডি1 এর মান আমরা লিখব, আর যদি ডিভিডেন্ড প্রদান না করে তাহলে ডি1 এর মান আমরা 0 লিখব। আচ্ছা, তাহলে এখানে আসো, আই কত? ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হলো তার আই হলো, দেখো এখানে ইনভেস্টমেন্ট কত টাকা সে ইনভেস্ট করবে? ইনভেস্ট করবে 10 লাখ। তাহলে আই হলো এখানে 10 লাখ, আমরা এখানে উপরে লিখছি, এখানে জায়গা নিচ্ছে না, 10 লাখ মাইনাস ই কত? আর্নিংস। আর্নিংস কত তার? আর্নিংস হলো 6 লাখ। এই যে 6 লাখ, আর্নিংস হলো 6 লাখ মাইনাস এন কত? এক্সিস্টিং শেয়ার। এক্সিস্টিং শেয়ার কত? 5000। আর যেহেতু ডিভিডেন্ড দিচ্ছে ডি1 হলো 10। তাহলে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 45,000 কে আমরা শেয়ারের প্রাইস কত? 102 টাকা। তাহলে এটা ভাগ করলে যতটা শেয়ার হবে এই ততটা শেয়ারই কোম্পানিকে ইস্যু করতে হবে। তাহলে নাম্বার অফ নিউ শেয়ারস ডেল্টা এন। ঠিক একইভাবে ডিভিডেন্ড যদি না দেওয়া হয়, এখানে বাকি ইনফরমেশনগুলো ঠিকই থাকবে। শেয়ারের দাম কত? এখানে 112 টাকা। পি1 হলো 112 টাকা, এটা হলো 112। 112 দিয়ে ভাগ করলে এখানে ডি এর মানটা হবে 0। তো ডি এর মানটা যদি 0 হয়, এখানে 4 লাখকে যদি আমরা 112 দিয়ে ভাগ করি তাহলে যতটা শেয়ার হবে ততটা শেয়ারই কোম্পানিকে নতুন ইস্যু করতে হবে। অর্থাৎ দেখো, কোম্পানি যদি ডিভিডেন্ড প্রদান করে তাহলে তাকে বেশি সংখ্যক শেয়ার ইস্যু করতে হবে, আর ডিভিডেন্ড যদি প্রদান না করে তাহলে কোম্পানিকে কম সংখ্যক শেয়ার ইস্যু করতে হবে। তাহলে আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এবার আসো থার্ড স্টেপে, ভ্যালু অফ দ্য ফার্ম। ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলাটা কি আমাদের? ভ্যালু অফ দ্য ফার্মের ফর্মুলাটা হলো এনপিও, এনপি নট is equal to n plus delta n into p1 minus I plus e is divided by 1 plus cost of equity। তাহলে এখানে দেখো ডেল্টা n, n কি? n হলো পুরনো শেয়ার। পুরনো শেয়ার কত? 5000। আর নতুন শেয়ার কত? নতুন শেয়ার হলো এই যে 4,50,000 ডিভাইডেড 102। 4,50,000 ডিভাইডেড 102। আর পরে p1 কি? p1 হলো শেয়ারের মূল্য কত? 102 টাকা করে, এই যে গুণ 102।
আর ইনভেস্টমেন্ট হলো 10 লাখ, আর ইএ হলো 6 লাখ। এটার ভাগ দিব আমরা কি দিয়ে 1 প্লাস কে, 1 প্লাস কে, কে হলো কত 12%, 12% মানে 1.12, আর 1.12 সাথে 1 যোগ করলে 1.12। তাহলে এই জায়গাটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই 5 লাখ, অর্থাৎ এনপি নট অর্থাৎ ফার্মের মূল্য হলো 5 লাখ। আর ডিভিডেন্ড যদি প্রদান না করা হয়, দেখো এখানে ঠিক একইভাবে মানগুলো আমরা বসাই। ডেল এন হলো 5000 আর ডেল্টা এন হলো এই যে 4 লাখ ডিভাইডেড বাই 112 ইন্টু P1 এর মান কত 112, আর ইনভেস্টমেন্ট হলো 10 লাখ, আর ই এর মান হলো 6 লাখ। এটাকে আমরা ভাগ দিব 1.12 দিয়ে, ভাগ দিলে কত আসে 5 লাখ। তাহলে দেখো ডিভিডেন্ড প্রদান না করলেও ফার্মের মূল্য 5 লাখ টাকা, আর ডিভিডেন্ড প্রদান করলেও ফার্মের মূল্য 5 লাখ টাকা। তাহলে এখানে আমরা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি ডিভিডেন্ড প্রদান করলেও ডিভিডেন্ড ফার্মের মূল্য 5 লাখ টাকা, আর ডিভিডেন্ড প্রদান না করলেও ফার্মের মূল্য 5 লাখ টাকা। তার মানে কি? তার মানে ডিভিডেন্ড সিদ্ধান্ত ফার্মের মূল্যকে প্রভাবিত করছে না। এটাই হলো এমএম মডেলের প্রমাণ। এমএম কি বলতে যাচ্ছে? এমএম বলতে যাচ্ছে যে ডিভিডেন্ড সিদ্ধান্ত ফার্মের মূল্যকে প্রভাবিত করে না, এবং এটা প্রমাণ করার জন্য তারা যে মডেল প্রদান করেছেন সেই মডেলের মাধ্যমে আমরা এখানে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে ডিভিডেন্ড সিদ্ধান্ত ফার্মের মূল্যকে প্রভাবিত করে না। আশা করি তোমরা এই ধরনের কোনো প্রবলেম যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তাহলে এখানে মূল জিনিসগুলো মনে রাখতে হবে যে আমরা এমএম মডেলকে আমরা এখানে কয়টা স্টেজে আমরা প্রমাণ করেছি, কয়টা স্টেজ ব্যবহার করেছি, 3টা স্টেজ। অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে ফার্মের শেয়ারের মূল্য বের করো, বা নতুন কতটি শেয়ার ইস্যু করতে হবে সেটা বের করো, বা কত টাকা শেয়ার ইস্যু করতে হবে সেটা বের করো, ফার্মের ভ্যালু কত হবে সেটা বের করো, ডিভিডেন্ড দিলে কত হবে, ডিভিডেন্ড না দিলে কত হবে। এগুলো তোমাদের বিভিন্নভাবে প্রশ্ন করা হতে পারে। তোমরা যদি এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে তোমরা এমএম মডেল সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করেছি সেই বিষয়গুলিকে যদি আমরা সামারাইজ করি তাহলে আমরা একটু মনে করার চেষ্টা করি। আমরা প্রথমে আমরা অ্যাপ্রোচেস টু দ্য ডিভিডেন্ড পলিসি আলোচনা করেছি। অ্যাপ্রোচেস টু দ্য ডিভিডেন্ড পলিসিতে আমরা কি আলোচনা করেছি? দুটি স্কুল অফ থট আলোচনা করেছি, একটি রিলেভেন্স অফ ডিভিডেন্ড পলিসি আর একটি রিলেভেন্স অফ ডিভিডেন্ড পলিসি। এই রিলেভেন্স অফ ডিভিডেন্ড পলিসিতে আমরা ব্যাখ্যা করেছি এমএম মডেলকে, আর রিলেভেন্স ডিভিডেন্ড পলিসিতে আমরা ব্যাখ্যা করেছি ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলকে। ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল্টার মডেল এবং গর্ডন মডেল হলো যে শেয়ারের মূল্যকে বা কোম্পানির ভ্যালুকে ডিভিডেন্ড সংক্রান্ত সিদ্ধান্তগুলো প্রভাবিত করে, সেটা আমরা উদাহরণ সহ প্রমাণ করেছি। ওয়াল্টার ফার্মগুলিকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করেছেন। তোমাদের নিশ্চয় মনে আছে যে গ্রোথ ফার্ম, একটা হলো গ্রোথ ফার্ম, আর একটা হচ্ছে নর্মাল ফার্ম, আর একটা হলো ডিক্লাইনিং ফার্ম। তো গ্রোথ ফার্মের ক্ষেত্রে আমরা কি দেখেছি? গ্রোথ ফার্মের ক্ষেত্রে আমরা দেখেছি যে কস্ট অফ ইকুইটি এবং রেট অফ রিটার্ন এই দুইটার মধ্যে একটি ইন্টারাকশন রয়েছে। যদি কস্ট অফ ইকুইটি থেকে রেট অফ রিটার্ন বেশি হয় তাহলে গ্রোথ ফার্ম, আর গ্রোথ ফার্মের ক্ষেত্রে পে আউট রেশিও যদি 0 হয় তাহলে ফার্মের মূল্য হয় সবচেয়ে বেশি। আর ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে পে আউট রেশিও যদি 100% হয় তাহলে ফার্মের মূল্য হয় সবচেয়ে বেশি। আর নর্মাল ফার্মের ক্ষেত্রে পে আউট রেশিও ফার্মের মূল্যকে প্রভাবিত করে না। ঠিক একই জিনিস আমরা গর্ডন মডেলেও আমরা দেখেছি যে ফার্মের মূল্য সবচেয়ে বেশি হয় যখন ডিক্লাইনিং ফার্মের ক্ষেত্রে পে আউট রেশিও যখন 100% হয়, আর গ্রোথ ফার্মের ক্ষেত্রে পে আউট রেশিও যখন 0 হয় তখন হয় শেয়ারের মূল্য সবচেয়ে বেশি। আর এমএম মডেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমরা তিনটা স্টেজে এমএম মডেলকে আমরা ভাগ করে প্রমাণ করেছি। প্রথম স্টেজে আমরা বের করেছি শেয়ারের মূল্য, বছর শেষে শেয়ারের মূল্য, ডিভিডেন্ড দিলে কত হবে, ডিভিডেন্ড না দিলে কত হবে। তারপরে শেয়ার ইস্যুর পরিমাণ, কতটি নতুন শেয়ার ইস্যু করতে হবে, ডিভিডেন্ড দিলে কতটি শেয়ার ইস্যু করতে হবে, আর ডিভিডেন্ড না দিলে কতটি শেয়ার ইস্যু করতে হবে। তারপরে আমরা দেখেছি ডিভিডেন্ড দিলে ফার্মের মূল্য কত, আর ডিভিডেন্ড না দিলে ফার্মের মূল্য কত। তাহলে দুটির ক্ষেত্রে আমরা দেখেছি যে ডিভিডেন্ড দিলে ফার্মের মূল্য যা, ডিভিডেন্ড না দিলেও ফার্মের মূল্য তা। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে গর্ডন মডেল এবং ওয়াল্টার মডেল অনুযায়ী ডিভিডেন্ড পলিসি ফার্মের মূল্যকে বা শেয়ার প্রাইসকে প্রভাবিত করে, আর এমএম মডেল অনুযায়ী ফার্মের মূল্যকে ডিভিডেন্ড পলিসি প্রভাবিত করে না। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আজকের লেকচার শোনার জন্য। সবাই ভালো থাকো। ধন্যবাদ।